আজকে নিশ্চয়ই দেখেছেন, যিনি বারবার বলছিল মুর্শিদাবাদের একটা ফজা, সে বারবার বলছিল আমি মুখ্যমন্ত্রী হব। আজকে তার অবস্থা দেখেছেন, সে পাগলা মতো হয়ে গেছে, গালাগালি করছে, মুখ খারাপ করছে। তার মানে কি? ব্রেনের কাজ করেনি, ওর মাথা খারাপ। গাধাকে বাপ বলছে, নিজের প্যান্ট নিজে ঠিক করতে পারে না, হেলিকপ্টার থেকে নামছে আগে প্যান্ট ঠিক করছে, তো মানুষের কি সেবা করবে? অতএব এদের পাল্লাই পড়বেন না। আমাদেরও বাড়িতেও একটা আছে, এরা হচ্ছে ভোট কাটোয়া, শুধু ভোট কাটবে। আর এদেরকে বিজেপি ঢেলে দিয়েছে, তোরা লে। এইসব কাজ করে বাংলায় দুর্নীতি ক্ষমতায় আসা যায় না। সবাই দেখেছেন বা গিয়েছেন, গতকাল আমাদের সুপ্রিমো, আমাদের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় আমডাঙ্গায় এসেছিলেন। তিনি যে কথাগুলো বলেছেন, আপনাদের পছন্দ হয়েছে তো? একটু হাত তুলে বলেন পছন্দ হয়েছে। আমি আমার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম দত্তপুকুর হসপিটালটা একটু করতে হবে ভালো করে, আমডাঙ্গা হসপিটাল করতে হবে। আর দিদি কিন্তু কালকে মঞ্চে বলে গেল, কাশেম দুটো হসপিটাল তো আমি ভালোভাবে করব, তবে হয় দত্তপুকুর আর আমডাঙ্গায় আমি 100 বেডের একটা হসপিটাল আমি ভালো করে সাজিয়ে দিয়ে যাব। তো আজকের আমাদের নেত্রী, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য ঢেলে দিচ্ছেন। আর যিনি 14 বছর ভারতের ক্ষমতায় বসে আছেন, দিল্লির সিংহাসনে বসে আছেন, তিনি পশ্চিমবাংলার মানুষের জন্য কি দিয়েছেন? কিছু দিতে পেরেছেন? দিতে পারে না। তিনি শুধু এসে মিথ্যে কথা বলে গেছেন। তিনি শুধু এসেছেন ধর্ম 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 ধর্ম। তিনারা শুধু এসে বলছেন কে মাছ খাবে, কে ডিম খাবে, কে মুরগি খাবে, এই নিয়ে তাদের মাথা ব্যথা। ভারতবর্ষ কোথায় যাবে, পশ্চিমবাংলা কোথায় যাবে, এই চিন্তাভাবনা কিন্তু তাদের নাই। পশ্চিমবাংলায় কটা শিল্প আসবে, পশ্চিমবাংলায় কটা হসপিটাল হবে, পশ্চিমবাংলায় কটা শিক্ষার জায়গা হবে, এ চিন্তা তাদের মাথায় নাই। তাদের শুধু চিন্তা আছে এটা হিন্দু, এটা মুসলমান, এটা মুসলমান, এটা হিন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মকে নিয়ে রাজনীতি করে না, উন্নয়নকে সামনে রেখে রাজনীতি করে। আজকের বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে আসছেন, গত 2 দিন আগে আমাকে বলল যে কাশেম আমার শরীর অসুস্থ, তারপরও কিন্তু আমি তোমার প্রোগ্রামে যাব। স্পেশালভাবে আমার প্রোগ্রামে এসেছেন, আবার চলে গেছেন হুগলি, আমার বাড়ির পাশে হরিপাল বলে জায়গা আছে, ওখান থেকে তিনি গেছেন গুলশান এমএলএ জায়গা, আমি সেখানে গিয়েছিলাম প্রচারে কয়েকদিন আগে। রানীহাটি বলে জায়গা আছে, ওই জায়গায় আমিও গিয়ে প্রচার করে এসেছি। এইভাবে যে তিনি একভাবে মানুষের পাশে ঘুরছেন, এইভাবে কাউকে ঘুরতে দেখা যায় না। আর কত ঠান্ডা মাথায় তিনি পশ্চিমবাংলায় ভোট করার চিন্তাভাবনা করেছেন। একদিকে দিয়েছেন মুসলমানদের ভোট কাটার জন্য 2টো দলকে দাঁড় করিয়ে দিয়েছেন, আর একটা কি করেছেন, কেন্দ্রীয় যেসব আমাদের রুট মার্চ করছে, আপনারা দেখছেন তো কিভাবে কেন্দ্রীয় বাহিনী এদিকে ওদিকে ঘুরছে, এবং যেন মনে হচ্ছে পশ্চিমবাংলায় কোন একটা যুদ্ধ শুরু হবে 23 তারিখে না 29 তারিখে, যেভাবে আপনাদের কেন্দ্রীয় বাহিনীগুলো রুট মার্চ করছে এবং সাজুয়া গাড়ি নিয়ে ঘুরছে, যেন মনে হয় যুদ্ধ শুরু হবে। এটা পশ্চিমবাংলা, এটা এইভাবে করে বাংলার মানুষের মন জয় করতে পারবে না। বাংলার মানুষ অনেক শান্তিপ্রিয় মানুষ। বাংলার মানুষ আজকের तमाम ভারতবর্ষেই গেছে, প্রত্যেকটা রাজ্যে গিয়ে তারা জয়লাভ করেছে। তারা প্রত্যেকটা রাজ্যে গিয়ে সোনার কাজ, জরির কাজ, এম্ব্রয়ডারির কাজ, ফুল মেশিনের কাজ, সব কাজ তারা করছে। এই পশ্চিমবাংলার মানুষ সোনার কাজ করে দিল্লিতে, বোম্বাই বলে, তাদেরকে আগে বাংলাদেশি বলে তাদেরকে মেরে তাড়াচ্ছে। জরির কাজ হায়দ্রাবাদে করে, ওই হায়দ্রাবাদের আমাদের বাঙালিগুলোকে তাদেরকে মেরে তাড়াচ্ছে, তার কারণ তারা বাংলাদেশি বলে। আমি আপনাদের হাত ধরে বলছি, দিদির ওপরে ভরসা রাখেন। 29 তারিখে আপনার জোড়া ফুলে ভোট দেন, ভোট দিয়ে 4র্থবারের মতো আপনি দিদিকে বিধানসভায় পাঠান। 74টা প্রকল্প তিনি করেছেন, আমি কথা দিয়ে যাচ্ছি উনি 100টা প্রকল্প আপনাদের কাছে করে দেখিয়ে দেবে।
আজকে আপনারা দেখেছেন ভোট হয়েছে, কি হারে মানুষ ভোট দিয়েছে, কি হারে মানুষ দাঁড়িয়ে গিয়ে ভোট দিয়েছে। তার কারণ ওদের উদ্দেশ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরাতে হবে। আজকে দেখছেন তো বিজেপির কি অবস্থা, তারা ভোট পাইনি বলে কোথায় গিয়ে পুলিশকে মারছে, কোথায় সেই মাঠের উপর দিয়ে ছুটছে, তাড়া করছে, প্রার্থীগুলো তাড়া করছে মানুষকে, কোথায় আবার চেয়ার ফেলে রাস্তা বন্ধ করে বসে আছে যে আমাদের ভোট এইভাবে পড়ছে কেন। এটা বাংলার মানুষ তোমাদের চেনে না রে ভাই। তোমরা কোথা থেকে এসেছো, কি করেছো, দুটো কাজ করে দেখাও, তবে তো তোমাদেরকে ভোট দিবে। ওই দেওয়ালে লিখে দিচ্ছ 3000 টাকা দেবো, আগে 2000 টাকা দাও তবে তো ভোট দিবে। এইভাবে ভোট চাইলে ভোট পাওয়া যায়? এইভাবে চাইলে কোনো দিন ভোট পাওয়া যায় না। আজকে নিশ্চয়ই দেখেছেন যিনি বারবার বলছিল, মুর্শিদাবাদের একটা ফজা, সে বারবার বলছিল আমি মুখ্যমন্ত্রী হব। আজকে তার অবস্থা দেখেছেন, সে পাগলা মতো হয়ে গেছে, গালাগালি করছে, মুখ খারাপ করছে। তার মানে কি ব্রেনের কাজ করেনি, ওর মাথা খারাপ, গাধাকে বাপ বলছে, নিজের প্যান্ট নিজে ঠিক করতে পারে না, হেলিকপ্টার থেকে নামছে আগে প্যান্ট ঠিক করছে, তো মানুষের কি সেবা করবে? অতএব এদের পাল্লাই পড়বেন না। আমাদেরও বাড়িতেও একটা আছে, এরা হচ্ছে ভোট কাটোয়া, শুধু ভোট কাটবে। অতএব আমি আপনাদের বলবো 29 তারিখে জোড়া ফুলে ভোট দিয়ে কাসেম সিদ্দিককে আপনি বিধানসভার গেটের কাছে পাঠিয়ে দিন। যেহেতু আমি বলেছি আমডাঙ্গাকে ঢেলে সাজাবো, কালকেও দিদি কথা দিয়ে গেছে, হেলিপ্যাডে গিয়ে আমার হাত ধরে বলেছে কাসেম তুমি জিতে এসো, 4 তারিখে বিধানসভায় এসো, আমডাঙ্গার জন্য যেটা চাইবে আমি সেটা দিয়ে দেবো তোমাকে। আমি আর কিছু বলবো না, আমার আরও 3 জায়গায় যেতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন আমি দেগঙ্গায় যাচ্ছি, ভাঙড়ও যাচ্ছি, আপনাদের অশোকনগরও যাচ্ছি, আমাদের বারাসাতেও একটা জায়গায় যেতে হচ্ছে আমাকে। এইসব জায়গায় গিয়ে আমাকে কিছু প্রচার করতে হচ্ছে, আমাকে এখনও 3 জায়গায় যেতে হবে। আপনারা সবাই ভালো থাকেন। আর যেভাবে কালকে গতকাল 11:30 থেকে আর বেলা 3টে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেমিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসার মানুষ কালকে প্রমাণ করে দিয়েছে, বাংলার মানুষ দেখে নিয়েছে যে বাংলার মহিলারা পুরুষেরা এত গরম রোদে 11:30 থেকে 3:15 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করেছে। সেখানেই জিত হয়ে গেছে, সেখানে আমাদের জিত, একটা মানুষ বাড়ি যায়নি। তার কারণ এটা একটা ভালোবাসার মানুষকে পেয়ে গেছে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এটা আপনার পাঞ্জাবিটার উপর বেশি ভালো মানাচ্ছে, ওই জন্যই দিলাম আপনাকে। আরে ফুলটা কোথায় গেল? দিন ফুলটা দিন। শোনো ভাই, এটা তুই আমার থেকে একটু ছোটোই হবে, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড হতে পারে। আমাকেই আগে দেওয়া হয়েছিল, আমাকেই আগে দিয়েছিল, কিন্তু আমরা দুজনেই একই দলের, একই নেত্রীর, একই সেনাপতির হয়ে কথা বলতে আসছি, কাজে এটা সেকেন্ড হ্যান্ড হলো না, এটা ওয়ান হ্যান্ড থেকে আরেকটা ওয়ানডে গেল। তাই ধরো তো দুটোই ঠিক। খালি আরেকটা জিনিস আমাকে দেওয়া হচ্ছে, সেটা ভাগাভাগি করা যাবে না, তাহলে হাত টাত আবার প্রচুর ধুতে হবে। সেটা হচ্ছে রসগোল্লার একটা হাঁড়ি দেওয়া হচ্ছে। কিছু মনে করো না, 4 তারিখে তুমি অনেক পাবে, 4 তারিখে রসগোল্লা অনেক পাবে। আপনারা ভালো থাকবেন। ওকে আমার তরফ থেকে একদম অনেক। না ভাই, এরকম মাঝখান দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে কেন? আমি গানটা ওপর থেকে পেয়েছি, তো ওটা ওপর থেকে পেয়েছি, ওটা 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 আপনি ভালো থাকবেন। আপনার ক্যাম্পেইন নিশ্চয়ই পুরোদমে চলছে। আপনি আমার তরফ থেকে পুরো শুভেচ্ছা, ভালোবাসা আর আপনার জন্য রইল, আর আগাম শুভেচ্ছাও রইল। দেখুন, আমি বাই 1 গেট 1 ফ্রি আমি জানি, যে দোকানে গেলে আপনারা সেই দোকানেই যান যেখানে একটা বড় তেলের শিশি কিনলে একটা সঙ্গে সাবান বা টুথপেস্ট ফ্রি দেওয়া হয়। তো আমার অবস্থাটা অনেকটা সেরকমই। আমি কিছু মনে করি না, খালি গানটা এমন একটা জিনিস যে পরিবেশটা খুব ইম্পর্টেন্ট। তো এরকম অটো যাচ্ছি, এখানে গানটা ঠিক গাইতে ইচ্ছে করে না, বাট আপনাদের ভালোবাসা। শুনুন দাঁড়ান। আচ্ছা শুনছি, আপনি 1 লাইন কেন বলছেন? 1 লাইন বললে শুরু করবো বা কখন শেষ করবো বুঝতেই পারবেন না।
আপনি যা বলছেন তার থেকে একটু বেশি দেবো কি দাদা, তাই তো? আপনিও তাই করবেন তো? মিটে গেল, ঝামেলা মিটে গেল আমার। আচ্ছা, আপনারা একটু আমরা সকলেই বলছি, আমি এখানে আর বলছি না, নিশ্চয়ই বলছেন, বলুন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি, জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস, জিন্দাবাদ, কাশেমবাবু। জিন্দাবাদ। এবারে না ধরুন, না না ঠিক আছে, এবারে আমাকে ওপরওয়ালা না বলেছিল যে বাবুল এই ছবির গানটা তুমি গেয়ে নাও, এটা পরবর্তীকালে তোমার খুব কাজে লাগবে, এখন থেকে গেয়ে রাখো। তো আমাকে 10-15 বছর আগেই গানটা গাইয়ে রেখেছিলেন। সেই ছবিটার নাম ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এবারে ওতে দুটো লাইনও আমাকে তখন থেকেই গাইয়ে রেখেছিলেন যে এটা পরে কাজে লাগবে। এই গানটার মাঝখানে দুটো লাইন আছে। থ্যাংক ইউ স্যার। দাদা আপনারা উনি জেতার পরে একটা বড় গানের অনুষ্ঠান করবেন। দেখুন আপনি আপনাকে আপনি জেতার পরে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নিশ্চয়ই গান টান একটু জানেন কি? নিশ্চয়ই জানেন না? এরকম মিষ্টি ছেলে গান গাইতে যেন হতেই পারে না। যাই হোক, আমি বলছি আপনাকে যে যখন যদি আপনাকে কেউ গাইতে বলে আপনি নিশ্চয়ই গাইবেন। খালি একটা গান আমি বলছি, যেটা এক তরফ থেকে আমার আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানানো হবে, এত কাজ করেছে ওনার সঙ্গে। একটা গান আপনি জেনে রাখুন, যদি কেউ গাইতে বলে আপনি গাইবেন না, বাকি আপনি যে কোনো গান গাইতে পারবেন। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা বলছি, আপনার ডিস্টার্ব হচ্ছে। একে তো এখানে সব এই বার্গার এসবের ছবি দিয়ে আমাকে অলরেডি কষ্ট দিচ্ছেন, কারণ আমি তো একটা গান আপনি গাইবেন না, আশা ভোঁসলের গাওয়া সব ট্রেনিং দিয়ে যাচ্ছি দেখুন, মানে নিশ্চয়ই। তো মিষ্টি দেখতে আপনাকে, আমার মনে হয় 100% আপনি ভালো জিতবেন। খালি এই গানটা, সব গানে ছাড়পত্র দেওয়া রইল, খালি এই গানটা উনি গাইবেন না তো? ঠিক গাইবেন না তো? ভেরি গুড। যাই হোক, তো আজ তবে এইটুকু থাক। আমি বলবো কাশেম ভাই, আপনি অন আ সিরিয়াস নোট, আপনার 4 তারিখের পর আপনি একটা গানের অনুষ্ঠান করুন একটা মাঠে। আমি নিশ্চয়ই এসে 1 ঘন্টা গান গেয়ে যাব, খুশিতে আনন্দের সাথে গেয়ে যাব। ঠিক আছে? আপনারা সকলে ভালো থাকবেন, আপনিও নিশ্চয়ই ভালো থাকবেন। আবার বলছি যে আমরা দুজনে ওই ফুল আর এটা ভাগাভাগি করে নিলাম, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। আপনাদের সকলকে নমস্কার। মঞ্চে যে দিদিরা আছে আপনাদের সকলকেও নমস্কার। আমি নিজে না খেয়ে রসগোল্লা আমার বাড়িতে সবাইকে খাওয়াবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।